তে জঙ্কুকের অফিস রুম থেকে বের হয়ে কিছু দূর এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। তার হাত দুটো এখনো কাঁপছে। বুকের ভেতর ধকধক শব্দ যেন পুরো করিডোর জুড়ে প্রতিধ্বনি হচ্ছে। সে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে চোখ খুলে একবার জঙ্কুকের অফিস রুমের দরজার দিকে তাকাতেই তার ভেতরের একটা আবারও নাড়াচাড়া দিয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে আর আগে ফুসতে ফুসতে বিড়বিড় করেই বলতে লাগলো, শয়তানের নাতি, টিকটিকির জামাই, কালা কুমির, বিলেতি রাক্ষস, বাদরের দুলাভাই, খরগোশের বাচ্চা। উফ, এই রাক্ষসটা আমার সঙ্গে আজ কি করলো? সে নিজের ঠোঁট দুটো আঙুল দিয়ে ছুঁয়ে বিরক্তিতে মুখ কুঁচকে ফেললো। ইস, একদম অসহ্য লোক। তার যা ইচ্ছে তাই করবে? এত সাহস আসে কোথা থেকে? রাগে তার নাক মুখ লাল হয়ে উঠল। সে আবারও জঙ্কুকের অফিস রুমের দিকে তাকিয়ে কটমট করে তাকিয়ে বলল, আল্লাহ, এই রাক্ষসটা যেন কোনোদিনও বিয়ে না হয়। আর যদি হয়ও, তাহলে এমন একটা শাকচুন্নি বউ জুটুক যে দিনরাত ওর কান মলে রাখবে। তখন বুঝবে অন্যকে জ্বালানোর মজা কি। কথাটা বলিতে রাগে পা ঠুকলো। ভাবছি কি নিজেকে একদম নির্লজ্জ একটা লোক। এর আগে গজগজ করতে করতেই সে করিডোর ধরে আবার হাঁটা শুরু করলো। ওড়নার কোণ নিয়ে বারবার নিজের ঠোঁট মুছতে মুছতে বিড়বিড় করে বলল, আমার জীবনের প্রথম কেস, আর সেটাও হলো এমন ভাবে। তাও কিনা করলো ওই রাক্ষসটা। এই কথাগুলো বললেও তার গলার স্বর কেঁপে উঠল। সে নিজেই বুঝতে পারছিল না রাগ, অপমান নাকি হঠাৎ ঘটে যাওয়া ঘটনার ধাক্কা। কোন অনুভূতিটা তাকে সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে? সে যতই নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, তার বুকের ধুকপুকানি এখনো একটুও কমেনি। সে শুধু মনে মনে একটা কথাই ভাবছে, আর কখনো জঙ্কুকের আশেপাশেও আসবে না। এইসব ভাবতে ভাবতেই তে দ্রুত হেঁটে ক্লাসরুমের দিকে চলে গেল। আর এইদিকে জঙ্কুক কিছুক্ষণ চুপচাপ দরজার দিকে তাকিয়ে বসে রইল। সে যেন কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবছে। ঠিক তখনই দরজায় নক পড়লো। কাম ইন। ইওনো দরজা খুলে ভিতরে ঢুকতে ঢুকতেই হালকা হেসে বলল, কি রে, এত জরুরি তলব করলি যে? কি হয়েছে? জঙ্কুক কোনো উত্তর দিল না। সে শুধু চুপচাপ ইওনোর দিকে তাকিয়ে রইল। জঙ্কুককে এমন চুপচাপ বসে থাকতে দেখে ইওনো এবার সিরিয়াস হয়ে বলল, কি হয়েছে জঙ্কুক? তোর মুখটা এমন কেন? কোনো সমস্যা? জঙ্কুক ধীরে ধীরে চেয়ার থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দুহাত পকেটে ঢুকিয়ে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল। তারপর নিচু গলায় বলল, ইওনো, তোকে একটা প্রশ্ন করব। ইওনো অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকালো। সে জঙ্কুককে যতদিন ধরে চিনে, কিন্তু এমন দ্বিধাগ্রস্ত জঙ্কুককে সে খুবই কমই দেখেছে। হ্যাঁ কর, কি জানতে চাস তুই? জঙ্কুক ধীরে ধীরে পিছনে ফিরে ইওনোর চোখের দিকে তাকালো। তার দৃষ্টি ছিল গভীর, কণ্ঠে চাপা কঠোরতা। তোর সঙ্গে তের কি সম্পর্ক? প্রশ্নটা শুনে ইওনো কয়েক সেকেন্ড সম্পূর্ণ নিঃশব্দ হয়ে রইল। তারপর অবাক হয়ে হেসে বলল, হঠাৎ এই প্রশ্ন? জঙ্কুক কোনো উত্তর দিল না। সে শুধু স্থির দৃষ্টিতে ইওনোর দিকে তাকিয়ে রইল, যেন তার মুখ থেকেই সত্যিটা শুনতে চায় সে। জঙ্কুকের নীরবতা দেখে ইওনোর মুখে হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আরে, তের সাথে আমার আবার কিসের সম্পর্ক? তে আমার ছাত্রী, আমি একজন শিক্ষক। এর বাইরে আর কিসের সম্পর্ক থাকবে? কিন্তু তুই হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন জঙ্কুক? জঙ্কুক কয়েক সেকেন্ড ইওনোর চোখের দিকে তাকিয়ে থেকে ধীর গলায় বলল, তুই সত্যি বলছিস তো ইওনো? ইওনো ব্রুকুচকে জঙ্কুকের দিকে তাকালো। তারপরে সে কিছু একটা ভেবে মৃদু হেসে বলল, আরে, আমি তোকে মিথ্যে বলতে যাব কেন? আমি যেদিন থেকে জানলাম জেমিনার তে তোর বোন হয়, সেদিন থেকে আমিও ওদেরকে বোনের চোখেই দেখি, ভাই হিসেবে খেয়াল রাখি, ব্যাস এতটুকুই। কথাটা বলে ইওনো একটু থেমে গেল। জঙ্কুকের দিকে গভীরভাবে তাকিয়ে আবারও বলল, কিন্তু তুই বারবার একই কথা জিজ্ঞাসা করছিস কেন? তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? এদিকে জঙ্কুকের বুকের ভিতরে জমে থাকা অদৃশ্য একটা ভার যেন মুহূর্তেই হালকা হয়ে গেল। সে অজান্তেই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। বিশ্বাস হবে না কেন? এই পৃথিবীতে যদি কাউকে আমি নিঃসন্দেহে বিশ্বাস করে থাকি, তাহলে সেটা তুই। জঙ্কুকের কথা শুনে ইওনোর ঠোঁটে হালকা একটা হাসি ফুটে উঠল। ইতালিতে একসঙ্গে কাটানো 8টা বছর তাদের বন্ধুত্বকে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেখানে একে অপরের প্রতি বিশ্বাস নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। সেটা আমি জানি, তবে এইবার তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? ইওনো চেয়ারে হেলান দিয়ে জঙ্কুকের দিকে তাকিয়েই বলল, গত 3 দিন ধরে তোকে একই প্রশ্ন করছি, কিন্তু তুই প্রতিবারই এড়িয়ে যাচ্ছিস। জঙ্কুক চুপ করে রইল, কিছুই বলল না। সেটা দেখে ইওনো আবারও বলল, 3 মাস আগে যখন আমি বাংলাদেশে এসেছিলাম, তখন তোকে কতবার বলেছিলাম এইবার দেশে আয়, কিন্তু তখন তুই সোজা বলে দিয়েছিলি আমি কোনোদিনও বাংলাদেশে ফিরবো না। অথচ হঠাৎ কোনো খবর না দিয়ে তুই বাংলাদেশে চলে এলি। শুধু তাই নয়, এসেই এই কলেজের লেকচারার হিসেবে যোগ দিলি। তুই যে জঙ্কুক, তাকে আমি খুব ভালো করেই চিনি। কোনো কারণ ছাড়া তুই কখনোই এত বড় সিদ্ধান্ত নিস না।
জঙ্কুক জানালার বাইরে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে অতি ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। সেই হাসিটা দেখে ইওনো আবারও অবাক হয়ে গেল, কারণ কিছুক্ষণ আগেও জঙ্কুককে ভীষণ অস্থির লাগছিল, আর এখন যেন জঙ্কুককে একদম শান্ত মনে হচ্ছে। ইওনো কয়েক সেকেন্ড বন্ধুর মুখের দিকে তাকিয়ে থেকে ধীর গলায় বলল, তাই এবার সত্যিটা বল জঙ্কুক, হঠাৎ করে বাংলাদেশে ফিরে আসার কারণটা কি? ইওনোর কথাগুলো শুনে জঙ্কুক কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে শান্ত গলায় বলল, সব প্রশ্নের উত্তর সব সময় দেওয়া যায় না ইওনো। ইওনো সঙ্গে সঙ্গেই পুরুকুসকে উঠে দাঁড়ালো আর বলল, আবার শুরু করলি? গত 3 দিন ধরে একই উত্তর শুনছি, তুই কি লুকাচ্ছিস আমার কাছ থেকে? জঙ্কুক এবারও কোনো উত্তর দিল না, শুধু মুচকি এসে জানালার বাইরে তাকিয়ে রইল। সেটা দেখে ইওনো এবার বিরক্ত হয়ে বলল, দেখ, আমি তোর বন্ধু, 8 বছর একসঙ্গে থেকেছি, তোর মুখ দেখেই বুঝতে পারি তোর মাথায় কি চলছে। আর তুই দেশে আসার 1 সপ্তাহ আগেও তো আমাদের কথা হয়েছে, তখন তো এসবের কোনো ইঙ্গিতই দিসনি, হঠাৎ সবকিছু ছেড়ে বাংলাদেশে চলে এলি। ব্যাপারটা কি জঙ্কুক, আমাকে অন্তত একটু খুলে বল। সময় হলেই বলবো, এখন যা, আমার ক্লাস নিতে যেতে হবে। তুই আবার কথা ঘুরাচ্ছিস জঙ্কুক? বললাম তো সময় হলেই বলবো, এখন আমার সময় নেই। ইওনো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। সে খুব ভালো করেই জানে জঙ্কুক একবার কোনো সিদ্ধান্ত নিলে তাকে জোর করে কিছু বলানো অসম্ভব। আজ যখন বলেছে সময় হলে বলবে, তাহলে তার আগে একটা শব্দ মুখ থেকে বের করবে না, তাই আর কোনো জোরাজুরি করলো না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তবে আমি কিন্তু অপেক্ষায় থাকবো। যেদিন তোর মনে হবে বলবি, সেই দিনই শুনবো। জঙ্কুক হালকা হেসে মাথা নাড়ল। সেটা দেখে ইওনো একটু মুচকি হেসে চলে গেল। ইওনো চলে যেতেই জঙ্কুক দরজার দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনেই বলল, তোকে কি করে বলবো ইওনো, এক দেখাতেই আমার মনটা কেউ একজন চুরি করে নিয়েছে, আর তাকে ছাড়া যে আমার এক মুহূর্ত থাকা অসম্ভব। হ্যাঁ, জঙ্কুকের মন কেউ একজন চুরি করে নিয়েছে। জঙ্কুকের মনে পড়ে যায় সেই দিনটার কথা, যেদিন জঙ্কুক ইতালিতে বসে ইওনোর সাথে কথা বলেছিল। আজ থেকে 11 দিন আগের কথা। ইওনো ক্লাস শেষ করে তার অফিস রুমে ঢুকতেই যাবে, ঠিক তখনই তার ফোন বেজে উঠল। প্যান্টের পকেট থেকে ফোনটা হাতে নিতেই দেখলো জিওন জঙ্কুক ভিডিও কলিং। ইওনো ঠোঁটে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। দরজা খুলে ভিতরে ঢুকে হাতে থাকা বইটা টেবিলের উপর রেখে চেয়ারে বসতে বসতেই ভিডিও কলটা রিসিভ করলো। কি রে জঙ্কুক, হঠাৎ এই সময় ভিডিও কল করলি যে? ফোনের ওভাস থেকে কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না। ঘরটা অন্ধকার থাকায় জঙ্কুকের মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু তার ভারী নিঃশ্বাস আর ঘুম জ্বালানো কণ্ঠস্বর শোনা গেল। শালা, তোকে না বললাম দেশে না যেতে, তারপরেও গেলি কেন? জঙ্কুকের অভিমানী গলাটা শুনে ইওনো হেসে ফেলে। এত বছরের বন্ধুত্ব সে খুব ভালো করেই জানে জঙ্কুক এভাবে রাগ দেখায় তখনই যখন সে কাউকে মিস করে। আমার কোনো বোন নেই শালা, তোর কপাল ভালো। আমার কোনো বোন থাকলে তোর সাথে বিয়ে দিয়ে সত্যি সত্যি তোর শালা হয়ে যেতাম। নাই দেখেই তো তোকে শালা বলে ডাকি, থাকলে কি আর বলতাম নাকি? আচ্ছা আচ্ছা, অনেক হলো, এবার বল কি হয়েছে। শুধু কি আমাকে গালি দেওয়ার জন্য কল করেছিস, নাকি অন্য কিছু বলবি? তেমন কিছুই না, হঠাৎ তোর কথা মনে হলো, তাই ভাবলাম একটা কল করি। আচ্ছা, তোর দিনকাল কেমন যাচ্ছে? এই তো সব মিলিয়ে ভালো। তোকে কতবার বললাম দেশে আয়, একবার ঘুরে যা, আঙ্কেল আন্টির সাথে দেখা করে যা, কিন্তু তুই তো এক কথায় না করে দিলি। ইওনোর কথাটা শোনা মাত্রই জঙ্কুক চুপ হয়ে গেল। ঠিক তখনই অফিস রুমের দরজায় কেউ একজন নক করলো। কামিন। দরজাটা খুলে আস্তে করে ভিতরে ঢুকলো তে। এক হাতে ওড়নার প্রান্তটা ধরে দরজার পাশে দাঁড়িয়ে ভদ্রভাবেই বলল, স্যার আসবো? হ্যাঁ এসো, কিছু বলবে? তে ধীর পায়ে ভিতরে এসে ইওনোর টেবিলের সামনে দাঁড়ালো। তারপরে একটু ইতস্তত করেই বলল, স্যার আমার বইটা। তের মুখে বইয়ের কথা শুনে ইওনোর হঠাৎ মনে পড়ে গেল আজ ক্লাসে যাওয়ার সময় সে নিজের বই আনতে ভুলে গিয়েছিল, তাই তের বই দিয়ে পুরো ক্লাস নিয়েছিল। ক্লাস শেষে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় ভুলবশত বইটাও সঙ্গে করে অফিস রুমে নিয়ে এসেছে। ও দেখো তো, আমার একদমই মনে ছিল না যে এটা তোমার বই। আচ্ছা, তুমি যখন এসেই পড়েছো, তাহলে আরেকটা কাজ করো, আগামী সপ্তাহে টিউটোরিয়াল পরীক্ষা শুরু হবে, এই শীটগুলো নিয়ে ক্লাসের সবাইকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার। কথাটা শেষ করেই হাতে থাকা ফোনটা টেবিলের উপর রেখে ইওনো চেয়ার ছেড়ে উঠে পিছনের আলমারির দিকে এগিয়ে গেল। সে আলমারি খুলে টিউটোরিয়াল পরীক্ষার শীটগুলো খুঁজতে লাগলো। তে, বইটা টেবিলের উপরই রাখা আছে, নিয়ে নাও। ইওনোর কথা শুনে তে টেবিলের দিকে তাকালো। সত্যি তার বইটা ফোনের পাশেই রাখা। সে ধীর পায়ে টেবিলের কাছে এসে বইটা হাতে তুলে নিল। এইদিকে ভিডিও কলে থাকা জঙ্কুক এতক্ষণ চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিল। ইওনোর মুখে তে নামটা কানে আসতেই সে কৌতূহলী হয়ে সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকালো। ফোনের স্ক্রিনে প্রথমেই ভেসে উঠল এক অচেনা মেয়ের মুখ। জঙ্কুকের দৃষ্টি সেখানেই স্থির হয়ে গেল, যেন সে চোখ সরাতেই পারছিল না। এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল।
বইটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি ফোনের দিকে একবারও তাকায়ওনি। সে নিজের বইটাকে উল্টে পাল্টে দেখছিল এটা তার বই কিনা। তারপর বইটা বুকে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই ইওনো আলমারি থেকে টিউটোরিয়াল পরীক্ষার শিটগুলো বের করেই বলল, এই নাও, এই শিটগুলো তোমাদের ক্লাসের সবাইকে দিয়ে দাও, কেউ যেন বাদ না পড়ে। ওকে স্যার। কথাটা বলেইতে শিটগুলো হাতে নিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। কিন্তু জঙ্কুকের চোখ তখনও ফোনের স্ক্রিনের দিকে আটকে রইল। ইওনো এসে আবারও চেয়ারে বসতেই জঙ্কুকের দৃষ্টি তখনও ফোনের স্ক্রিনের দিকেই ছিল। মেয়েটার চলে যাওয়ার পরও যেন তার চোখের সামনে সেই শান্ত মুখটাই ভাসছিল। কিছুক্ষণ চুপ থাকার পর জঙ্কুক ধীর গলায় বলল, ইয়োনো, এই মেয়েটাকে? জঙ্কুকের মুখে এমন প্রশ্ন শুনে ইওনো কয়েক সেকেন্ড অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ব্রুকুসকেই বলল, জঙ্কুক, সত্যি করে বলতো, তুই কি কিছু উল্টাপাল্টা খেয়েছিস নাকি? জঙ্কুক অবাক হয়েই বলল, মানে আবার কি? নিজের বোনকেই নিজে চিনতে পারছিস না? ইওনোর মুখে বোন কথাটা শুনে জঙ্কুক যেন মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। আমার বোন? হ্যাঁ, তোর বোন। এটা তে ছিল। জিমিন আর তে তোর বোন, তোর কাজিন। আমি যতটুকু জানি তোরা যৌথ ফ্যামিলি। ইওনোর মুখে কথাটা শোনা মাত্রই জঙ্কুক কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল, কোনো কথাই বলল না। কি হলো জঙ্কুক, এমন চুপ করে আছিস কেন? তুই কি এখনো চিনতে পারিসনি? আরে তেমনটা না। আচ্ছা, আমার একটা কল আসছে, এখন রাখছি, পরে কথা হবে। কথাটা শেষ হতে না হতেই সঙ্গে সঙ্গে জঙ্কুক কলটা কেটে দেয়। এই জঙ্কুক শোন। যা, কলটা কেটে দিল। ইওনো মাঝে মাঝে এই জঙ্কুকে বুঝতে পারে না। সে ফোনটা পকেটে রেখে আবার ক্লাস নিতে চলে যায়। এইদিকে জঙ্কুক কলটা কেটে দিয়ে বিছানায় শুয়ে মাথার নিচে দু হাত রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। কিন্তু তার চোখের সামনে সিলিং নয়, বারবার ভেসে উঠছে তের মুখটা। গোলগাল নিষ্পাপ মুখ, দুধে আলতা গায়ের রং, টানা টানা হরিণের মতো বড় বড় চোখ, আর গোলাপের পাপড়ির মতো নরম গোলাপি ঠোঁট। কপালের উপরে এলোমেলো পড়ে থাকা কয়েক গুচ্ছ চুল যেন তার সৌন্দর্যকে আরো মায়াবী করে তুলছিল। জঙ্কুক সঙ্গে সঙ্গে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। কিন্তু চোখ বন্ধ করতেই যেন তের মুখটা আরো স্পষ্ট হয়ে উঠল তার সামনে। জঙ্কুক বিরক্ত হয়ে আবার চোখ খুলল, তবুও একই অবস্থা। যতই নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখতে চাইল, ততই যেন তের মুখটা তার সমস্ত চিন্তা দখল করে নিল। এভাবেই একের পর এক দিন কেটে যেতে লাগলো। কিন্তু সময় যত এগোতে লাগলো, তের মুখটা ভুলে যাওয়ার বদলে ততই যেন আরো গভীরভাবে জঙ্কুকের মন গেঁথে যেতে লাগলো। প্রতিদিন ঘুম থেকে উঠেই, কাজের ফাঁকে, এমনকি রাতের নির্জনতায়ও সে অজান্তেই তের কথাই ভাবতো। শেষ পর্যন্ত আর নিজেকে আটকে রাখতে পারল না। একদিন হঠাৎ সিদ্ধান্ত নিল সে বাংলাদেশে ফিরবে। মাত্র 7 দিনের মধ্যেই ইতালির সব কাজ গুছিয়ে নিল, নিজের দায়িত্বগুলো অন্যদের কাছে বুঝিয়ে, এমনকি আগে থেকে এই কলেজের লেকচারার হিসেবে যোগদান দেওয়ার ব্যবস্থাও করলো। যে জঙ্কুক সবসময় বলতো যে সে বাংলাদেশে ফিরবে না, আর আজ সেই জঙ্কুক কিনা এক চোরের প্রেমে পড়ে অবশেষে বাংলাদেশে ফিরেই এলো। কলেজ ছুটি হতেই তে আর রোজ একসঙ্গে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যেহেতু জিমিন আজ বেগমের সঙ্গে ঘুরতে গিয়েছে, তাই তেকে আজ রোজের সঙ্গেই ফিরতে হচ্ছে। দুজনেই পাশাপাশি হাঁটছে। চারপাশের হইচই গাড়ির হর্ন, কিন্তু তের যেন সেসবের কিছুই শুনতে পাচ্ছে না। তার দৃষ্টি স্থির রাস্তার দিকে, আর মনটাও যেন অন্য কোথাও। তার শুধু বারবার জঙ্কুকের মুখটা চোখের সামনে ভেসে উঠছে, সঙ্গে ভেসে উঠছে অফিস রুমের ঘটে যাওয়া সেই মুহূর্তটা। তে অজান্তেই নিজের ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল। পরমুহূর্তেই যেন নিজের কাজটা বুঝতে পেরে দ্রুত হাতটা সরিয়ে নিল। এদিকে রোজ অনেকক্ষণ ধরেই একা একাই বকবক করে চলেছে, কিন্তু তে শুধু কিংবা আচ্ছা ছাড়া আর কোনো উত্তরই দিচ্ছে না। কয়েকবার ডাকলেও তে ঠিক মতো সাড়াও দিচ্ছে না। শেষ পর্যন্ত রোজ হাঁটা থামিয়ে তের সামনে গিয়ে দাঁড়ালো। তে? হঠাৎ রোজের ডাকে চমকে উঠল তে। হ্যাঁ হ্যাঁ বল, কি হয়েছে? রোজ দুহাত কোমরে রেখে কপাল কুঁচকে বলল, তোর সমস্যাটা কি, আমাকে একটু বলবি? তে জোর করে স্বাভাবিক থাকার চেষ্টা করে মুচকি হেসে বলল, কই আমার আবার কি হবে? রোজ সন্দেহ ভরা চোখে তের দিকে তাকিয়ে রইল। কি হয়েছে? তুই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না তে, কিছু তো একটা হয়েছে। আরে বললাম তো কিছুই হয়নি। কিছু তো একটা হয়েছে, তা না হলে ইউনো স্যারের কাছে যাবি বলে বের হলি, কিন্তু তুই নাকি যাসনি, আবার ফিরে এলি, তারপর থেকে চুপচাপ হয়ে গেলি। আমি এত বকবক করছি আর তুই শুধু হা করে যাচ্ছিস। এবার সত্যি করে বল কি হয়েছে? রোজের কথাটা শুনে তে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তার মনে হলো সবকিছু খুলে বলে দিবে, অন্তত মনের ভেতরে জমে থাকা অস্থিরতা একটু হলেও কমবে।
কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় রোজের কথা। রোজ তো আবার চঙ্কুকে পছন্দ করে। কে যদি রোজকে সব বলে আর সবকিছু শুনে যদি রোজ কষ্ট পায়, না না, কিছুতেই বলা যাবে না। সে চায় না তার জন্য তার নিজের সবচেয়ে কাছের বান্ধবী মন ভেঙে যাক। তোকে কি করে বলবো রোজ, ওই রাক্ষসটা আজ আমার সাথে কি করেছে? তুই এসব শুনলে ভীষণ কষ্ট পাবি। একটা দীর্ঘ নিঃশ্বাস চেপে রেখে তে জোর করেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আরে সত্যিই আমার কিছু হয়নি, আমার একটু খারাপ লাগছে, তাই চুপচাপ আছি। তুই অযথা এত চিন্তা করিস না। রোজ পুরোপুরি বিশ্বাস করতে পারলো না তের কথাটা। সত্যি বলছিস নাকি মিথ্যে বলছিস? তে রোজের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে সত্যি বলছি, মিথ্যে কেন বলবো তোকে? তের কথাটা শুনে রোজ হঠাৎই তের কপালে হাত রাখলো। হঠাৎ এমন হওয়াতে তে চমকে উঠে বলল, রোজ কি কি করছিস তুই? তুই একটু এখানে চুপ করে দাঁড়াতো, দেখছি তোর আবার জ্বরটা এলো কিনা। আরে এখানে আবার জ্বর আসলো কোথা থেকে? রোজ তের কপাল থেকে হাত সরিয়ে সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলল, তুই তো একটু আগে বললি তোর নাকি শরীর খারাপ লাগছে, তাই ভাবলাম জ্বর এসেছে নাকি, কিন্তু কই জ্বর তো নেই। তে একটু ভান করেই বিরক্ত হয়ে বলল, আমি কখন বললাম আমার জ্বর এসেছে? তুই না দিন দিন একটু বেশি বকবক করছিস। ধুর, চল বাড়িতে যাই। কথাটা বলেতে রোজের হাত ধরে টানতে শুরু করলো। রোজ আর কিছু বলল না, তবে তার মনে সন্দেহটা থেকেই গেল। সে বুঝতে পারছিল তে ইচ্ছে করেই কিছু একটা লুকাচ্ছে, কিন্তু জোর করে আর কিছু জানতে চাইল না। এইদিকে তে যতই নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করুক না কেন, জঙ্কুকের বলা কথাগুলো বারবার তার কানে ভেসে আসছিল। একটা কথাই বারবার তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। উনি তখন কোন অধিকারের কথা বলছিলেন? যদি ভাইয়ের অধিকারের কথা বলে থাকেন, তাহলে কোনো ভাই কি এভাবে জোর করে নিজের কাজিনকে চুমু খায়? ভাবনাটা মাথায় আসতেই তে অস্বস্তিতে চোখ বন্ধ করে ফেলল। না, এটা কোনো ভাইয়ের অধিকারে হতে পারে না। তাহলে কোন অধিকারের কথা বলছে জঙ্কুক ভাইয়া? তে কোনো উত্তর খুঁজে পেল না। যতই উত্তর খুঁজতে গেল, ততই জঙ্কুকের সেই গভীর চোখ, তার শক্ত করে হাত ধরে রাখা আর সেই মুহূর্তটা বারবার মনে পড়তে লাগলো। অজান্তেই তের বুকের ভিতরে আবারও ধুকপুক করে উঠল। সে বিরক্ত হয়ে নিজের মনকে ধমক দিল, উফ, আমি কেন বারবার ওই রাক্ষসটার কথা ভাবছি? সে যাই বলুক, তাতে আমার কি? আর কোনোদিনও আমি ওই রাক্ষসটার সামনে যাব না। মনে মনেই তে জঙ্কুকে বকছে আর রোজের সাথে হেঁটে হেঁটে বাড়ির দিকেই যাচ্ছে। অন্যদিকে বেগম জিবিনকে নিয়ে অনেক জায়গায় ঘোরাঘুরি করে, পার্ক, নদীর পার, এমনকি শপিং মলেও নিয়ে যায়। কিন্তু কিছুতেই যেন জিমিনের মন ভালো হচ্ছে না। সে বেগমের পাশে রিকশায় চুপচাপ বসে আছে। সে আর চুপ করে থাকতে পারল না, তাই সে প্রশ্ন করেই ফেলল, জিমিন, সত্যি করে বলতো তোর কি হয়েছে? এমন বাংলার পাঁচের মতো মুখটা করে বসে আছিস কেন? জিমিন বেগমের প্রশ্নে কোনো উত্তর দিল না। সে চুপচাপ রিকশায় বসে আছে। সে তো নিজেও জানে না তার মন কেন ভালো হচ্ছে না। বেগম বুঝতে পারে জিমিন এখন কিছুই বলবে না, তাই আর জোর করলো না। জিমিনের যখন ইচ্ছে হবে তখন সে নিজে এসেই বলবে, সেটা বেগম ভালো করেই জানে। তাই সে রিকশাওয়ালা মামাকে বলল, মামা, সামনে একটা ইয়ার কফি শপ আছে, সেখানেই চলুন। বেগমের মুখে ইয়ার কফি শপের কথা শুনে জিমিন বেগমের দিকে তাকিয়েই বলল, ওখানে কেন বেগম? বেগম জিমিনের দিকে তাকিয়ে বুড়ুকুসকি বলল, কেন আবার? কফি খাবো, ওখানকার কফিটা দারুণ হয় তাই। জিমিন চুপ হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, কফি হাউসটা তো সুগার হসপিটালের সামনেই, ও সেখানে যাবে কি যাবে না সেটাই ভাবছে। পর মুহূর্তেই নিজের মনকে সান্ত্বনা দিয়েই বিড়বিড় করে বলল, তার হাসপাতালের সামনে কফি হাউসটা, তাতে কি হয়েছে? কফি হাউসটা তো আর তার না। জিমিন, তুই কি কিছু বললি? জিমিন চমকে যায় আর ভাবে বেগম আবার কিছু শুনে ফেলল না তো। কিন্তু পর মুহূর্তেই আবার ভাবে, যদি বেগম কিছু শুনে ফেলতো তাহলে তার এমন প্রশ্ন করতো না। তাই সে মুখে জোরপূর্বক হাসি টেনেই বলে, না বেগম, কিছু বলিনি। কিছুক্ষণ পর রিকশাটা কফি হাউসের সামনে এসে থামে। জিমিন রিকশা থেকে নেমে পিছনে সুগার হসপিটালের দিকে তাকিয়ে সে নিঃশব্দে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এদিকে বেগম ভাড়া মিটিয়ে জিমিনের দিকে তাকিয়ে বলল, চল আমরা ভিতরে যাই। জিমিন হাসপাতালের দিক থেকে চোখ ফিরিয়ে কফি হাউসের দিকে তাকিয়ে ভিতরে যেতেই নিচ্ছিল। দুই পা সামনে এগোতেই জিমিনের পা থমকে যায়। তার চোখ আটকে যায় কফি হাউসের বারান্দার স্বচ্ছ কাচের ওপারে একটা ছেলে আর একটা মেয়ের দিকে। জিমিনের চোখ বিস্ময় বড় বড় হয়ে যায়। তার মুখ থেকে অস্পষ্ট বেরিয়ে আসে, সুগা ভাইয়া। জিমিনকে এমন মাঝপথে হঠাৎ দাঁড়িয়ে পড়তে দেখে বেগম বলল, কি হলো জিমিন, আবার দাঁড়িয়ে পড়লি কেন? কিন্তু জিমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুগার দিকে।
তার হাত পা কাঁপছে, চোখে পানি ছলছল করছে সামনের দৃশ্য দেখে। ও তো কখনো ভাবেইনি এমন একটা দৃশ্য ওর সামনে চলে আসবে। সুগার একটি মেয়ে পাশাপাশি বসে আছে। সুগা মন খুলে হাসছে, আর তার পাশের মেয়েটিও হাসতে হাসতে সুগার গায়ে ঢলে ঢলে পড়ছে। বারবার সুগার গায়ে হাত রাখছে। তাদের দেখে মনে হচ্ছে তারা দুজনে খুব ভালো মুহূর্ত পার করছে। জিমিনের এখন মনে হচ্ছে ও আর তাকিয়ে থাকতে পারছে না। সে সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে ফেললো, আর তার চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। কই কখনো তো সুগা এমন হেসে হেসে ওর সাথে কথা বলেনি, কই কখনো তো ওর এত কাছে আসেনি। এসব ভাবতেই যেন জিমিনের বুকটা দুমড়ে মুচড়ে উঠলো। তার মানে সুগার জীবনে অন্য কেউ আছে, তাই তো ওকে সবসময় দূরে সরিয়ে রাখতো। জিমিন আর ভাবতে পারছে না। তার হাত পা প্রচন্ড কাঁপছে, সে যেন সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। সে পড়ে যেতেই নিচ্ছিল, ঠিক তখনই বেগম জিমিনকে ধরে ফেললো। জিমিন, এই জিমিন, কি হয়েছে তোর? বেগমের ডাকে জিমিন কোনো সাড়া দিতে পারলো না। মনে হচ্ছে তার শরীরে কোনো শক্তিই নেই, কথা বলার মতো যেন শক্তি পাচ্ছে না সে। ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সঙ্গে এভাবে দেখলে কোন মেয়েই বা নিজেকে সামলে রাখতে পারবে। তবুও নিজেকে একটু সামলে নিয়ে বলল, বেগম, তুই একটু আমাকে বাড়ির সামনে এগিয়ে দিয়ে আসবি। জিমিনের এমন অবস্থা দেখে বেগম উদ্বিগ্ন গলায় বলল, তোর কি শরীর খারাপ লাগছে জিমিন? আমি কি তোকে ডক্টরের কাছে নিয়ে যাব? জিমিন দুই দিকে মাথা নেড়ে আস্তে করে বলল, না বেগম, আমার কিছু হয়নি, তুই আমাকে বাসায় নিয়ে চল। কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে তোর শরীর খারাপ লাগছে। আমার কিছু হয়নি বেগম, আমি এখন বাড়িতে যাব। তুই এগিয়ে দিয়ে আসতে পারলে দে, আর না হয় আমি একাই চলে যাব। বেগম ভাবলো জিমিন যে জেদি মেয়ে, কেননা সে পরে একা যাওয়ারই জেদ করলো। তখন যদি রাস্তাঘাটে কিছু হয়ে যায়, না, জিমিনকে এই অবস্থায় একা কিছুতেই যেতে দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা চল, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। এই বলেই বেগম একটা রিক্সা ডেকে জিমিনকে তাতে বসিয়ে নিজেও উঠে বসলো। কিন্তু জিমিন একবার সুগার দিকে তাকাতে চাইলো, তবে পারলো না। তার আর সাহস নেই সেই দিকে তাকানোর। সে আর তাকালো না। রিক্সাওয়ালা মামা গাড়িটা চালাতে শুরু করলো, আর আস্তে আস্তে কফি হাউসটা দূরে সরে গেল। জিওন ভিলা তে ডাইনিং টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছে। তবে সে খাচ্ছে কম, নাড়াচাড়া করছে বেশি। তার খাবারের প্রতি মন নেই, মন তো অন্য কোথাও। জঙ্কুকও কিছুক্ষণ আগে খাবার খেয়ে গেছে, তারপরেই তে এসেছে। জঙ্কুকের সাথে একসাথে বসে খাবে না বলেই তে লেট করেই এসেছে। আমি কি সবাইকে বলে দেব তাদের আদরের ছেলে আমার সাথে আজ কি করেছে? না না, যদি তারা আমার কথা বিশ্বাস না করে, সব শোনার পরে সবাই যদি আমাকেই ভুল বোঝে, তখন কি হবে? সবাই জানে ওই বাদরের নাতি আমাকে পছন্দ করে না। তাহলে এখন আমি কি করব? তে মনে মনে এসবই ভাবছে, আর একটা দুটো করে ভাত মুখে তুলছে। আয়ু সেটা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে। কি হয়েছে তে? সে কখন থেকে দেখছি খাবার নিয়ে বসে আছো, খাচ্ছ না কেন? হঠাৎ আয়ুর কথা শুনে তে একটু চমকে উঠলো। সে আয়ুর দিকে তাকিয়ে আমতা আমতা করেই বলল, এই তো খাচ্ছি ভাবি। কথাটা বলেই তে খেতে শুরু করলো, সব ভাবনা সাইড করে রেখে। এসব নিয়ে না হয় পরে সে ভাববে। এরই মধ্যে জিমিন বাড়িতে চলে আসে। আয়ু জিমিনকে দেখতে পেয়েই বলে, জিমিন, তোমার আসতে আজ এত লেট হলো কেন? জিমিন কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে চুপচাপ হেঁটে চলেছে। আয়ু কিছুটা অবাক হলো। তখন তে পাশ থেকে বলে উঠলো, জিমিন তো বেগম ভাইয়ের সাথে ঘুরতে গিয়েছিল, তাই আসতে একটু লেট হয়েছে। আয়ু বুঝতে পারলো হয়তো ঘোরাঘুরি করে এখন ক্লান্ত লাগছে, তাই জিমিনের দিকে তাকিয়ে আবারও বলল, জিমিন, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার সাজিয়ে রাখছি। জিমিন হ্যাঁ বা না কিছুই বলল না, সোজা সিঁড়ি দিয়ে হাঁটতে শুরু করলো। হঠাৎ তার মনে হলো আর কাউকে কিছু বলতে না পারলেও জিমিনকে সে সব বলতে পারবে। তাই সে তাড়াতাড়ি করে হাত ধুয়ে জিমিনের পিছু পিছু দৌড়ে এসে বলল, জিমিন, তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কিন্তু জিমিন তের কথাটা শুনেও কিছু বলল না। সেটা দেখে তে আবারও বলল, কি হলো জিমিন, তুই কি আমার ইম্পর্টেন্ট কথাটা শুনবি না? জিমিন চুপচাপ রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো। তেও জিমিনের পিছু পিছু যেতেই নিচ্ছিল, তার আগেই জিমিন দরজা বন্ধ করে ফেললো। হঠাৎ দরজা বন্ধ হয়ে যাওয়াতে তে থমকে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড চুপ করে দরজার দিকে তাকিয়ে বিড়বিড় করেই বলল, এটা কি হলো? ও আমার মুখের উপরে দরজা লাগিয়ে দিল। আমার মুখের উপর? তের আগে ফুসতে ফুসতেই দরজার দিকে তাকিয়ে জোরে জোরেই বলল, বাহ, খুব ভালো, আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলি তাই না? আচ্ছা ঠিক আছে, এর প্রতিশোধ কিন্তু আমি পরে নেব, মনে রাখিস। কথাটা বলেই রাগের মাথায় তে জোরে একটা লাথি মারলো দরজায়। কিন্তু দরজার কিছুই হলো না, উল্টো তের পায়ে প্রচন্ড ব্যথা লাগলো। আমার পা! তে সঙ্গে সঙ্গে এক পায়ে লাফাতে লাফাতে ব্যথা পাওয়া পাটা দু হাতে ধরে ফেললো। এটা দরজা নাকি লোহা? ব্যথায় মুখ কুঁচকে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে শেষমেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। আর যেতে যেতেই বিড়বিড় করে বলতে লাগলো, আজ আমার দিনটাই খারাপ। সকালে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম,
এইদিকে জিমিন রুমের ভিতরে এসে দরজার সাথে পিঠ লাগিয়ে বসে পড়ল। হাঁটুতে মুখ গুজে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। তার কান্নার আওয়াজ যেন বাহিরে না যায়। সে চায় না তার একতরফা ভালোবাসার আর্তনাদ কেউ শুনতে পাক। জিমিন দু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করলো, কিন্তু সে যতই নিজেকে সামলাতে চাইছে ততই বুকের ভিতরে জমে থাকা কষ্টগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসছে। তার মনে হচ্ছিল বুকের ভিতরে কেউ একজন একটা ধারালো ছুরি চালিয়ে যাচ্ছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে কফি হাউসের সেই দৃশ্য, সুগার মুখ ভরা হাসি, সেই মেয়েটার সুগার গায়ে বারবার ঢলে পড়া, আর সুগাও তাকে সরিয়ে না দিয়ে হেসে হেসে কথা বলা। সেই সব কিছু মনে পড়তেই জিমিন চোখ শক্ত করে বন্ধ করে মাথা নাড়ল। না, আমি কিছু দেখিনি, এগুলো সব মিথ্যে। নিশ্চয়ই ওখানে অন্য কেউ ছিল। কিন্তু পরক্ষণেই বাস্তবতা তাকে আবারও আঘাত করলো। না, সে তো নিজের চোখেই দেখেছে। জিমিন নিজের বুকের উপর হাত রেখে চোখ বন্ধ করলো। এতদিন সে ভেবেছিল সুগা তাকে দূরে সরিয়ে রাখে শুধু বয়সের পার্থক্যর জন্য, অথবা চাচাতো বোন বলে। তাই সে নিজের মনকেই হাজারবার বুঝিয়েছে একদিন না একদিন সুগা ভাইয়া আমাকে বুঝবে। কিন্তু আজ প্রথমবার তার মনে হলো হয়তো সুগার হৃদয়ে তার জন্য কখনো কোনো জায়গায় ছিল না। হয়তো সে জায়গাটা অনেক আগেই অন্য কেউ দখল করে নিয়েছে। ভাবনাটা মাথায় আসতেই তার বুকটা মোচড় দিয়ে উঠল। সে কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, আমি তো কখনো তোমার কাছে কিছুই চাইনি, শুধু একটু জায়গা চেয়েছিলাম তোমার মনে। সেটা কি চাওয়া আমার খুব অপরাধ ছিল? জিমিন প্রশ্নটা করলেও কোনো উত্তর পেল না। ঘরের চারপাশে নীরবতা ছাড়া আর কিছুই নেই। জিমিন ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসে পড়ল। পাশে রাখা মোবাইলটা হাতে নিয়ে অনেকক্ষণ সুগার নাম্বারের দিকে তাকিয়ে রইল। একবার মনে হলো কল করে জিজ্ঞাসা করবে ওই মেয়েটাকে, কিন্তু পরমুহূর্তেই কাপা হাতে ফোনটা আবারও নামিয়ে রাখলো। তার কি অধিকার আছে এমন প্রশ্ন করার? তার কাছে জিমিন শুধু চাচাতো বোন, পরিবারের একজন সদস্য। সুগা তো এটা ছাড়া আর কিছুই মানে না। তাই সে কিভাবে জিজ্ঞাসা করবে তোমার পাশে থাকা ওই মেয়েটাকে? আজ তার প্রথমবার মনে হলো হয়তো এতদিন ধরে যে স্বপ্নটা সে নিজের অজান্তেই বুকে লালন করেছে সেটার কোনো অস্তিত্বই ছিল না। সে মাথা নিচু করে বসে রইল। ঘরের ভিতরে শুধু তার চাপাখানার শব্দ আর দেয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক আওয়াজ। কিছুক্ষণ পর অনেক কষ্টে জিমিন নিজের চোখের পানি মুছে গভীর একটা শ্বাস নিল। আজ থেকে আমি আর কোনো স্বপ্ন দেখব না। উনি যেখানেই থাকুক সুখে থাকুক, দূর থেকে শুধু সেই সুখের জন্য দোয়া করব। এই বলেই জিমিন ফোনটা বিছানার পাশে রেখে ধীরে ধীরে উঠে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে ঠান্ডা পানি দিয়ে বারবার মুখ মুছতে লাগলো। লাল হয়ে যাওয়া চোখ দুটো দেখে নিজের দিকেই একবার তাকালো। তারপর জোর করে ঠোঁটের কোণে একটা হাসি ফুটিয়ে বিড়বিড় করে বলল, হয়তো আমার ভালোবাসাটা শুধু আমার মনেই ছিল। আজ থেকে আমি আর কারো কাছে কিছু আশা করব না। নিজের জীবনটা নিজের মতো করে বাঁচার চেষ্টা করব, তাতে আমার যত কষ্টই হোক না কেন।